আপনি ফেসবুকে স্ক্রল করছেন, একটি রাজনৈতিক ও সংবেদনশীল পোস্টের নিচে দেখলেন হাজার হাজার হা হা রিয়াক্ট কিংবা একই সুরে শত শত মন্তব্য। আপনার মনে হলো পুরো দেশ বোধহয় এই এক পক্ষেই কথা বলছে। কিন্তু একটু থামুন, আপনি কি নিশ্চিত যে এই মন্তব্যগুলো কোনো রক্ত মাংসের মানুষের, নাকি পর্দার আড়ালে বসে কোনো রোবট বা বট বাহিনী আপনার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করছে? সম্প্রতি এক তথ্যে জানা গেছে আমাদের সাইবার জগতের মোট ট্রাফিকের ৬০ থেকে ৭০% হচ্ছে এই কৃত্রিম বা বট কার্যকলাপ। অর্থাৎ অনলাইনে আপনি যা দেখছেন তার সিংহভাগই সাজানো নাটক। কিভাবে এই অদৃশ্য ট্রল আর্মি আমাদের সমাজ, রাজনীতি, এমনকি আপনার মতামতকে বদলে দিচ্ছে। ইন্টারনেট আর স্মার্টফোনের কল্যাণে বাংলাদেশে গত এক দশকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা আকাশচুম্বী হয়েছে। কিন্তু এই ডিজিটাল দুনিয়া এখন আর শুধু মতপ্রকাশের জায়গা নেই, এটি এখন পরিণত হয়েছে রাজনৈতিক প্রভাব বিস্তার, জনমত নির্মাণ, বাণিজ্য যুদ্ধ, এমনকি চরিত্র হননের এক নোংরা ডিজিটাল যুদ্ধক্ষেত্রে। আর এই যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্রের নাম বট বাহিনী, ট্রল আর্মি বা বট ফোর্স। সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ একটি চোখ কপালে ওঠার মতো তথ্য দিয়েছেন। তিনি জানিয়েছেন, অনলাইনে মন্তব্য, প্রতিক্রিয়া বা ইন্টারঅ্যাকশনের বড় অংশই প্রকৃত ব্যবহারকারী নয়। অর্গানিক বা আসল ট্রাফিকের চেয়ে এই নন অর্গানিক বা কৃত্রিম ট্রাফিকের সংখ্যা এতই বেশি যে এগুলো আলাদা আলাদা করতে না পারলে অনলাইনের সাইবার বুলিং বা যে কোনো প্রতিক্রিয়া বিশ্লেষণ করতে গেলে আমরা ভুল সিদ্ধান্তে পৌঁছাবো। এই বট বাহিনীর উত্থান কিন্তু শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বে এখন এক বড় মাথা ব্যথার কারণ। কিছুদিন আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সিবিএস-এর 60 মিনিটস অনুষ্ঠানে অভিযোগ করেন যে পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ বট ফার্ম বা ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার সম্পর্ক দুর্বল করার চেষ্টা করছে। নেতানিয়াহু একে গুপ্ত ডিজিটাল যুদ্ধক্ষেত্র বলে উল্লেখ করেছেন। অবশ্য নেতানিয়াহু ফিলিস্তিনে আগ্রাসন ও গণহত্যা চালাতে জায়োনিস্ট প্ল্যাটফর্মগুলোর নিজস্ব প্রোপাগান্ডা কিংবা অনলাইনে ইনফ্লুয়েন্সারদের টাকা দিয়ে প্রচারণা চালানোর কেলেঙ্কারি নিয়ে টু শব্দটিও করেননি। গাজা যুদ্ধের সময় ইসরায়েলের কাছ থেকে টাকা না পেয়ে কয়েকজন ইনফ্লুয়েন্সার তো এই গোপন প্রোপাগান্ডার কথা ফাঁসও করে দিয়েছিলেন। তাহলে প্রশ্ন আসে, এই বট আসলে কি আর এরা কিভাবে কাজ করে? সহজ কথায়, বট শব্দটি এসেছে রোবট থেকে। এটি এমন এক সফটওয়্যার যা মানুষের মতো আচরণ করতে পারে। সাধারণত দুইভাবে এই কৃত্রিম জনমত তৈরি করা হয়। প্রথমত, সফটওয়্যার নির্ভর স্বয়ংক্রিয় বট। কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নতির ফলে এরা এখন একদম মানুষের মতো ভাষায় মুহূর্তের মধ্যে হাজার হাজার পোস্টে কমেন্ট, শেয়ার বা রিয়েক্ট করতে পারে। আর দ্বিতীয়ত রয়েছে মানব নিয়ন্ত্রিত ট্রল আর্মি। এরা বাস্তব মানুষ হলেও ভুয়া পরিচয়ে এক একজন অপারেটর 20 থেকে 30টি পর্যন্ত অ্যাকাউন্ট নিয়ন্ত্রণ করে। নির্দিষ্ট সংকেত পেলেই এরা কোনো পোস্টের ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের মতো ঝাঁপিয়ে পড়ে সমন্বিত আক্রমণ শুরু করে। এই বট বাহিনীর আসল শক্তি শুধু প্রযুক্তি নয়, মানুষের মনস্তত্ত্ব। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ব্যান্ড ওয়াগন ইফেক্ট। যখন একজন সাধারণ মানুষ কোনো পোস্টে হাজার হাজার অভিন্ন মন্তব্য দেখেন, তখন তার মনে হয় এটাই বোধহয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত। রাজনৈতিক যোগাযোগের ভাষায় একে বলে অ্যাস্ট্রোটার্ফিক, অর্থাৎ কৃত্রিমভাবে এমন একটা পরিবেশ তৈরি করা যাতে মনে হয় এটি স্বতঃস্ফূর্ত জনমত। বাস্তবে এটি এক জঘন্য ডিজিটাল প্রতারণা। কোনো ব্যক্তির বিরুদ্ধে মব তৈরি করা কিংবা তাকে সামাজিকভাবে হত্যা করার আগেও এই বট দিয়ে তাকে বিতর্কিত করা হয়। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই কৌশলের অপব্যবহার এখন চরমে। এই ডিজিটাল পেশি শক্তির প্রতিযোগিতায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত সহ কোনো রাজনৈতিক দলই কিন্তু পিছিয়ে নেই। সরকার উন্নয়নের গল্প আর বিরোধীদের বদনাম ছড়াতে আর বিরোধী পক্ষ সরকারের ব্যর্থতার সামনে আনতে এই বট বাহিনী ব্যবহার করছে। অনেক সময় ডিফেক বা ভুয়া কন্টেন্ট তৈরি করে সেটিকে বিশ্বাসযোগ্য করতে এই বট দিয়ে রিচ বাড়ানো হয়। ফেসবুকের তৈরি এই কৃত্রিম জনমত আর মাঠের বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, তা কিন্তু বরাবর প্রমাণিত হয়েছে। উদাহরণ হিসেবে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কথাই ধরুন। অনলাইনে যে পক্ষকে বিশাল জনপ্রিয় ও সম্ভাব্য বিজয়ী হিসেবে দেখানো হয়েছিল, মাঠের ভোটের ফলাফলে দেখা গেছে তার ঠিক উল্টো চিত্র। মাঝে মধ্যে টাইমিংয়ের ভুলে বা মীমাংসিত বিষয়কে মিথ্যা বানাতে গিয়ে এই বট বাহিনী নিজেই হাসির পাত্রে পরিণত হয়।
তবুও ক্ষতি যা হওয়ার তা কিন্তু হয়েই যাচ্ছে। এই বট সংস্কৃতি সমাজে বিষাক্ততা বাড়াচ্ছে আর মানুষের স্বাধীন মত প্রকাশের পথ সংকুচিত করছে এবং আসল তথ্যের উপর থেকে মানুষের আস্থা ধ্বংস করে দিচ্ছে। মেটা তাদের একাধিক রিপোর্টে বাংলাদেশ ভিত্তিক বেশ কিছু কোঅর্ডিনেটেড ইনঅথেন্টিক বিহেভিয়ার বা সিআইভি নেটওয়ার্ক শনাক্ত করে অপসারণ করেছে, যাদের পেছনে সুনির্দিষ্ট রাজনৈতিক স্বার্থ ছিল। শিক্ষার্থীদের আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন কিংবা কোটা সংস্কার আন্দোলনের সময়ও দেখা গেছে আন্দোলনকারীদের রাষ্ট্রবিরোধী বা দেশদ্রোহী তকমা দিয়ে এই বট বাহিনী কিভাবে সক্রিয় ছিল। আবার অন্যদিকে সরকারের ভালো উদ্যোগকে মুহূর্তে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী বট বাহিনীও সমানভাবে ঝাঁপিয়ে পড়েছে। শুধু রাজনীতি নয়, এর শিকার হচ্ছেন সাংবাদিক, সেলিব্রিটি ও কর্পোরেট জগৎ। কোনো দুর্নীতিবাজের বিরুদ্ধে অনুসন্ধানী রিপোর্ট হলে হাজার হাজার বট আইডি দিয়ে মাস রিপোর্টিং করিয়ে সাংবাদিকদের পেজ ডাউন করে দেওয়া হচ্ছে। কর্পোরেট জগতে প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ডের নামে ভুয়া বয়কট ট্রেন্ড চালু করা হচ্ছে। তাহলে এই ডিজিটাল জালিয়াতদের হাত থেকে বাঁচার উপায় কি? কিভাবে চিনবেন এদের? লক্ষণগুলো খুবই সহজ। পোস্ট করার কয়েক সেকেন্ডের মধ্যে শত শত কমেন্ট চলে আসা, একই কমেন্ট বারবার কপি পেস্ট হওয়া এবং আইডিগুলোর প্রোফাইলে গেলে কোনো বাস্তব তথ্য না থাকা বা বিদেশি নাম থাকা। গণতন্ত্র শুধু ভোটের উপর দাঁড়িয়ে থাকে না, এটি দাঁড়িয়ে থাকে মুক্ত চিন্তা আর সত্য তথ্যের উপর। এই সংকট মোকাবিলায় মেটা বা গুগলকে যেমন বাংলার মতো স্থানীয় ভাষার উপর নজরদারি বাড়াতে হবে, তেমনি আমাদের নিজেদেরও ডিজিটাল মিডিয়া লিটারেসি বা তথ্য যাচাইয়ের অভ্যাস করতে হবে। স্কুল কলেজ থেকেই এই শিক্ষা দেওয়া প্রয়োজন। মনে রাখবেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে জোরে চিৎকার করা কণ্ঠটাই কিন্তু সংখ্যাগরিষ্ঠের কণ্ঠ নয়। লাইক, কমেন্ট বা শেয়ারের সংখ্যা কখনো সত্যের মাপকাঠি হতে পারে না। বটের যান্ত্রিক প্রভাবে যেন আমাদের মানুষের বিবেক আর স্বাধীন চিন্তা শক্তি হারিয়ে না যায়, এটা এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কৃত্রিম জনমতের এই চোরাবালি থেকে আমাদের বের হতেই হবে।